মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ঈদ উল আজহা উদযাপিত। প্রবাস থেকে পরিবারের সাথে আনন্দ ভাগ করে নিলেন রেমিটেন্স যোদ্ধারা। জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ। রাজধানীতে 5 স্তরের নিরাপত্তা। ঈদের দিন বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস। এবং গাজায় হামাসের অতর্কিত হামলা, 8 ইসরায়েলি সেনা নিহত। যুদ্ধ চলবে ঘোষণা নেতানিয়াহুর। শান্তি চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ। ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 প্রবাসে সংবাদে। সাথে আছে মাহমুদুল হাসান। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলেনিয়ার অফার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ত্যাগের মহিমায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদ উল আজহা পালন করেছেন। দেশে প্রিয়জনের সাথে ঈদের সময় কাটাতে না পারলেও চেষ্টা করেন সম্মিলিত প্রচেষ্টায় কোরবানি দেওয়ার মাধ্যমে এই আনন্দ ভাগ করে নিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 16 জুন সৌদি আরবে পালিত হলো পবিত্র ঈদ উল আজহা। ফজরের নামাজের পরপরই পবিত্র নগরী মক্কা ও মদিনায় ঈদ উল আজহার নামাজ আদায় করেন 18 লক্ষাধিক হাজি। সকল প্রবাসী এবং বাংলাদেশের ভাইদের জন্য ঈদের শুভেচ্ছা রইল। বিভিন্ন দেশের মতো কুয়েতেও পালিত হয় ঈদ উল আজহা। ভোর থেকেই কুয়েতে বিভিন্ন অঞ্চলের মসজিদে ঈদের নামাজ আদায় করেন বিভিন্ন দেশের প্রবাসীরা। যথাযথ মর্যাদা ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে লেবাননে ঈদ উল আজহার নামাজ আদায় করেছে প্রবাসী বাংলাদেশিরা। রবিবার সরকারি ছুটি থাকায় ছিল না প্রবাসীদের কাজের চাপ। মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও পালিত হয়েছে ঈদ উল আজহা। দেশটির সর্ববৃহৎ ঈদের নামাজ সম্পন্ন হয় আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। এছাড়া 7টি প্রদেশের 9123টিরও বেশি মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অবশ্যই আমাদের পরিবারকে অনেক মিস করি। ত্যাগ মহিমায় আমরা যা করছি প্রবাসের মধ্যে আমরাই করে যাচ্ছি। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ফ্রান্সে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা পালিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর 2টি মসজিদ ও একটি কমিউনিটি সেন্টারে ঈদের নামাজে অংশ নিতে ছিল উপচে পড়া ভিড়। ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, ক্যানারিয়াস দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় ও একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন। মাদ্রিদ থেকে বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য ঈদ উল আজহার ঈদ মুবারক। সৌদির সাথে মিল রেখে মালদ্বীপীয় আনন্দ উৎসব আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদ উল আজহা। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের প্রথম সচিব সোহেল পারভেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। মালদ্বীপে যারা বসবাস করছি প্রতিনিয়ত আমাদের কাজের মাধ্যমে বাংলাদেশের সুনাম আমরা আরো বৃদ্ধিতে সবাই তৎপর হব। সৌদির সাথে মিল রেখে জার্মানিতেও পালিত হয় ঈদ উল আজহা। প্রবাসী অধ্যুষিত বার্লিনে প্রায় সবকটি মসজিদ 2টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ফ্রাঙ্কফুর্ট, ডটমুন্ড, হামবুর্গ ও মিউনিক সহ অন্যান্য বড় শহরেও ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। বার্লিনে মুসলিমদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। আমরা দিনের পথে না ডাকি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে ঈদ উল আজহা। রোববার শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। এবার পশু নয়, নিজেদের জীবন কোরবানি দিচ্ছেন। বুকে হাহাকার নিয়ে এভাবেই গাজার ঈদের বর্ণনা দেন খান ইউনিসের বাসিন্দারা। ইসরায়েলের লাগাতার আগ্রাসনের মুখে ঈদ উদযাপন তো দূরের কথা, ঈদের দিনে বেঁচে থাকবেন কিনা নেই সেই নিশ্চয়তাও। কাতার, ইন্দোনেশিয়া, ইরান ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকার দেশে দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পালিত হচ্ছে ঈদ উল আজহা। রোববার শয়তানকে পাথর নিক্ষেপের মধ্যে দিয়ে শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। আর তারপরেই বিশ্বজুড়ে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উল আজহা পালন শুরু করে মুসল্লিরা। পশু নয়, নিজেদের জীবন কোরবানি দিচ্ছি, বুকে হাহাকার নিয়ে এভাবেই গাজার ঈদের বর্ণনা দিলেন খান ইউনিসের বাসিন্দারা। রোববার 16 জুন ধ্বংসস্তূপের মধ্যে ঈদ উল আজহার নামাজ আদায় করেন তারা, কারণ ক্রমাগত যুদ্ধের মধ্যে শহরে উদযাপনের কোনো চিহ্ন ছিল না। মুসলমানের জন্য ঈদ পশু কোরবানি প্রযোজ্য, কিন্তু এই ঈদে কোরবানির পশু নেই। এখন আমরা নিজেরা কোরবানি করি, নিজের শরীর কোরবানি করি।
এছাড়া ইসরায়েলের লাগাতার আগ্রাসনের মুখে ঈদ উদযাপন তো দূরের কথা, ঈদের দিন বেঁচে থাকবেন কিনা সে নিয়েও ছিল না গ্যারান্টি। এমনকি ঈদের দিনেও হামলা হয়েছে ফিলিস্তিনিদের উপর। এদিকে লিবিয়া, ইরান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ দেশে দেশে ঈদের নামাজ আদায় করে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছে ধর্মপ্রাণ মুসলমানরা। শ্রেণী বৈষম্য ভুলে এক কাতারে নামাজ আদায়ের পর দোয়া করা হয় ফিলিস্তিনি সহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য। চন্দ্রা, নিউজ 24। পবিত্র ঈদুল আজহার জামাত আদায়ের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ। রাজধানী সহ দেশের সব জায়গায় কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদে নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 4:30টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে 5টি জামাত। সকাল 7টা থেকে পর্যায়ক্রমে 8টা, 9টা, 10টা এবং 10:45-এ জামাতগুলো অনুষ্ঠিত হবে। বসুন্ধরা আবাসিক এলাকায় 6টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মার্কাজুল ফিকরিল ইসলামী বড় মসজিদে সকাল 7টায়, সি ব্লক উম্মে কুলসুম জামে মসজিদে 7:15, এফ ব্লক জামে মসজিদে 7:30টায়, জি ব্লক বাইতুল জান্নাত জামে মসজিদে 7:45, কে ব্লক মদিনাতুল উলুম মসজিদে 7:45 এবং এন ব্লক ফকিহুল মিল্লাত জামে মসজিদে সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সকাল 7:30টায় এবং একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে 8:15টায়। বরিশালে সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে ও বাবুগঞ্জ উপজেলার গুঠিয়ার বাইতুল আমান জামে মসজিদে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রংপুরে কালেক্টরেট ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল 8টায় ও দ্বিতীয় জামাত হবে 8:30টায়। আবহাওয়া খারাপ হলে ঈদের প্রধান জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত হবে 8:30টায়। রাজশাহীতে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায়। ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় মহানগর টিকাপাড়া ঈদগাহ ময়দানে। খুলনা সার্কিট হাউস মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং সিলেটে প্রথম ও প্রধান জামাত শাহী ঈদগাহ মাঠে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে জামাত শুরু হবে সকাল 9টায় এবং দিনাজপুরের গড়ে শহীদ বড় ময়দানে হবে সকাল 8:30টায়। সারা দেশে মুসল্লিদের নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত ঘিরে রাজধানীতে 5 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এদিকে ঈদের দিন রাজধানীতে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত হবে বাইতুল মোকাররমে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। এ সময় ঈদ জামাত ঘিরে সার্বিক নিরাপত্তার বিষয়ে জানান ডিএমপি কমিশনার। নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের তল্লাশি কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তিনি। বলেন, সকল বিষয় পর্যবেক্ষণ করে 5 স্তরের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ইউনিফর্ম পুলিশ প্যাট্রোলিং, চেকপোস্ট, ড্রোন প্যাট্রোলিং, সাইবার প্যাট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। পবিত্র ঈদুল আজহার জামাত ঘিরে কোনো জঙ্গি হামলার হুমকি নেই উল্লেখ করে র্যাবের মহাপরিচালক জানান, যে কোনো হামলা ও নাশকতা মোকাবেলায় র্যাবের টিম প্রস্তুত রাখা হয়েছে। হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই, বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখে, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি এবং আমরা সতর্ক রয়েছি, সচেতন রয়েছি। এদিকে ঈদের দিন সকালে রাজধানীতে হালকা ও বিকেলে মাঝারি মাপে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল ঢাকা সহ দক্ষিণাঞ্চল বৃষ্টির সম্ভাবনা কম, আর ঢাকার ক্ষেত্রে যেটা হবে আপনার মেঘাচ্ছন্ন থাকবে। এইসব জায়গাতে আমরা বলছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকালে যদি বৃষ্টি হয় হালকা, বিকেলে পরিমাণ একটু বাড়তে পারে। বৃষ্টিতে প্রধান জামাতের সমস্যা হলে তা বাইতুল মোকাররমে স্থানান্তরের প্রস্তুতির কথাও জানিয়েছে সংশ্লিষ্টরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।
প্রবাসী নিউজ 24 একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। রাত পোহালে ঈদুল আজহা, আর এই শেষ মুহূর্তে আমরা পশুর হাটে কোরবানির পশুর সর্বশেষ খবরাখবর জানবো আমাদের সহকর্মী নাহিদুর প্রিন্সের কাছ থেকে। নাহিদুর, একদম শেষ সময়ে ক্রেতার সংখ্যা কেমন দেখছেন হাটে, আর যে বিক্রেতারা এখনো পশু বিক্রি করতে পারেননি তারা কি বলছেন? ধন্যবাদ মাহমুদুল। আমি এখনো রয়েছি নতুন বাজার 100 ফিটের সেই গরু বাজারে। সেখানে কিন্তু এখনো ক্রেতা বিক্রেতা উভয়ই রয়েছে, তারা কেউ কেউ কিনছে গরু এখনো, এবং এখানে এখনো মাঝারি সাইজের গরু প্রচুর রয়েছে, বড় সাইজের গরু সেগুলো কিন্তু এখনো অনেকটাই অবিক্রিত রয়েছে, এবং সকাল থেকে কিন্তু অনেকটাই বিক্রি হয়েছিল। অন্য হাটে যেগুলো বিক্রি হয়নি সেই গরুগুলো কিন্তু সেই নতুন বাজার হাটে এসেছে। এছাড়া ক্রেতারা যেটি বলছে সেটি হলো গতবারের তুলনায় এবার তারা স্বাচ্ছন্দ্যেই গরু কিনেছে, এবং গতবারে যে দাম ছিল সেই দাম তুলনায় কিন্তু এবার অনেকটাই কম রয়েছে, এবং গতকাল পর্যন্ত বিক্রেতারা যারা বিক্রি করেছেন সেটি দাম তারা তাদের ন্যায্য দাম তারা পাচ্ছিলেন, কিন্তু আজকে দাম অনেকটাই কমে গেছে। তারা বলছিলেন যে 1,80,000 টাকা গরুর দাম, সেই দামটি এখন কমে 1,20,000-এ চলে এসেছে, এবং তারা 1,20,000 অনেকে কিনছে না। সবকিছু মিলিয়ে কিন্তু বিক্রেতারা অনেকটাই লোকসানের মতো কথা বলছে, যে লোকসান হতে পারে। সবকিছু মিলিয়ে বড় গরুর বিক্রি কম হচ্ছে, মাঝারি সাইজ এবং ছোট সাইজের গরু কিন্তু অনেকটাই বিক্রি হচ্ছে, এবং দেশি জাতের যে গরু রয়েছে সেই গরু কিন্তু বিক্রি হয়েছে। বাইরের গরুগুলো কিন্তু অনেকটাই কম বিক্রি হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এখনো জমজমাট রয়েছে গরুর বাজার। তো ক্রেতা বিক্রেতা এখনো রয়েছে কিন্তু এই বাজারে। তো এই ছিল আমার কাছে মাহমুদুল সর্বশেষ নতুন বাজার গরু বাজার থেকে। জি নাহিদ, আপনাকে ধন্যবাদ। শেষ সময় কোরবানির পশু বেচা কেনায় ব্যস্ত ছিল রাজধানীর পশুর হাটগুলো। এবছর গরুর আমদানি বেশি থাকায় দামও ছিল হাতে নাগালে। সাধ্যের মধ্যে কোরবানির পশু কিনতে পেরে ক্রেতারা খুশি হলেও হতাশ বিক্রেতারা। ঈদুল আজহার উদ্দেশ্যই আত্মত্যাগের, নিজেকে পরিশুদ্ধ করা, সেই বহিঃপ্রকাশ ঘটে পশু কুরবানির মাধ্যমে। আনন্দ তাই হাটে হাটে ঘুরে পছন্দের পশু কেনায়। শেষ দিনেও রাজধানীর বিভিন্ন হাটে পশুর যোগান ছিল পর্যাপ্ত, ক্রেতা সমাগমও চোখে পড়ার মতো। দামও মোটামুটি তুলনামূলকভাবে রিজনেবলের মধ্যে। আলহামদুলিল্লাহ, কুরবানির জিনিস তো যতটা পাইছে আলহামদুলিল্লাহ নাগালের ভিতরে আছে, আমরা মোটামুটি গরু কিনি খুশি। একদিকে মাঝারি গরুর চাহিদা বেশি, অন্যদিকে পশুর যোগান বেড়ে যাওয়ায় দাম পড়ে যায় বড় গরুর। অত্র এলাকা থেকে যেসব ব্যাপারীরা আসছিল তারা কিন্তু হাজার হাজার টাকা লাখ লাখ টাকা লস করে বাড়ি গেল। বড়িতে ব্যস্ত হয়েছে, মনে করেন আসছে অনেক দূরে থেকে, কারণ কম টাকা 550 হলে বেঁচে যাবো। একটা গরিব 2,000 2,500 2500 টাকা নাই, লস হলেও বিক্রি করবো বুঝছেন, কিন্তু কেনার জন্য তো সেরকম ভাবে লোক পাচ্ছে। বেশিরভাগ হাট ঘুরে দেখা যায় 5 লাখের বেশি দামের অধিকাংশ গরু বিক্রি হয়নি। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। দেশ জুড়ে গতকাল পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কোরবানির পশু বিক্রি হয়েছে 3,555 কোটি টাকার। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা আশা করছেন এবার কোরবানির পশু বিক্রি গত বছরের 4,231 কোটি টাকাকেও ছাড়িয়ে যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল বিকেল 5:30 পর্যন্ত 3,79,106টি কোরবানির পশু বিক্রি হয়েছে। 2023 সালে কোরবানির আগে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হয়েছিল 4,62,724টি পশু। এদের আগে মশলার দাম বেশ চড়া, সবচেয়ে বেশি বেড়েছে এলাচির দাম। গত কোরবানির ঈদের তুলনায় প্রায় সব মশলার দামই বেড়েছে, তাই বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না ক্রেতারা। কোরবানির ঈদে বাড়ে মশলার চাহিদা, এই সুযোগে পাল্লা দিয়ে বাড়ে দামও। এবারও তার ব্যতিক্রম হয়নি, নানা অজুহাতে এখন গরম মশলার বাজার। বিক্রেতাদের দাবি, তেজপাতা ছাড়া বেশিরভাগ মশলাই আমদানি নির্ভর। বিশ্ববাজারে কিছু মশলার দাম বেড়েছে ডলারের দামও, ফলে দাম বাড়িয়ে দিয়েছেন ডিলাররাও। কোনো সময় বলে ফলন নষ্ট হয়েছে, কোনো সময় কয় ইয়াতে ডলারের দাম বাড়িয়ে গেছে, কোনো সময় কয় সরকারের ডিউটি তো বেশি। ডলারের কারণে তো কিছু হতেই পারে, এবং এগুলা ইম্পোর্ট যারা করে ইম্পোর্ট বলতে পারবে। কারা বাড়ায় কে বাড়ায় এটা তো আমরা জানি না, আমরা বাড়তি দিয়ে কিনতে হয়, বাড়তি বেচতে হয়।
কয়েক মাস ধরে কয়েকটি মশলার দাম ওঠানামা করছে। গত কোরবানির ঈদের তুলনায় এবার প্রায় সব মশলার দামই চড়া। জিরার দাম গত বছর ছিল 400 থেকে 500 টাকা, এবার হয়েছে 700 টাকা। এলাচের দাম ছিল 2500 থেকে 3000 টাকা, এবার বেড়েছে 1 থেকে 1500 টাকা। লবঙ্গ 1300 টাকা থেকে 1600 আর গোলমরিচ 750 থেকে 1050 টাকা হয়েছে। দারুচিনির দাম 80 টাকা বেড়ে হয়েছে 480 টাকা। ধনিয়া ও জাফরানের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। 5 ফোড়নের দাম আগের মতোই আছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বাহিরের মশলাটা ট্রাস্ট করতে পারি না, অনেক ভেজাল থাকে। এলাচ নিতাম আগে 100 গ্রাম করে নিতাম, হয়তো আমার 2 মাস হয়ে যেত, কিন্তু সেখানে আমি 50 গ্রামের উপরে নিতে সাহসই পাচ্ছি না। সবাই তুমি কিছু কিছু করে বাড়ছে, কিন্তু বাজারে কোনো স্বস্তি নেই। সরকার তো মনে করেন এটা নিয়ন্ত্রণে রাখার উচিত। সে তো জানে কেন এটার মালিক কেউ মালটা বিদেশ থেকে আনতেছে, ইনপুট করতেছে। এখন সব জিনিসের যদি আপনার অ্যাভারেজ দাম বেড়ে যায়, মানুষের জীবনযাত্রা নির্বাহ করা তো খুব মুশকিল। আদার দামও কেজিতে 40 থেকে 60 টাকা বেড়ে 280 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ রসুনের দামও বেড়েছে কিছুটা। ব্যবসায়ীরা বলছেন দেশে মশলার বার্ষিক বাজার এখন 10,000 কোটি টাকার ওপরে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এই যাত্রা শেষ মুহূর্তে স্বস্তিতে ঘরে ফিরেছে মানুষ। সকাল থেকে মহাসড়কে কিছুটা চাপ থাকলেও দুপুরের পর থেকেই ফাঁকা হতে শুরু করে। এতে ভোগান্তি ছাড়াই রাস্তা পাড়ি দিতে পারছেন যাত্রীরা। এদিকে এবার রেলের যাত্রা ছিল অনেকটাই স্বস্তির, আর সদরঘাট টার্মিনাল থেকেও ঠিকঠাক ছেড়েছে লঞ্চ। কমলাপুর রেল স্টেশনে অপেক্ষমান সকাল 8:30টার বুড়িমারি এক্সপ্রেস। লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগ মুহূর্তে যে যেভাবে পারছেন জায়গা নিচ্ছেন ট্রেনটিতে। ঠেকানো যায়নি ছাদে ভ্রমণ। 260 টাকা টিকিট নিচ্ছে, আমাদের ট্রেনের ভিতরে উঠতেই দেয় না। জায়গায় হইতো না, ভিতরে তো না, ছাদের লোক উঠবো বেশি। শনিবার রাত থেকে হঠাৎ যাত্রীদের চাপে নিজেদের বেসামাল হওয়ার কথা স্বীকারও করেছে রেলওয়ে। কালকে রাত থেকে এই সকাল এই পর্যন্ত আসলে অনেক বেশি যাত্রী, যেটা আমরা যাত্রীকে ঠেকাতে আসলে হিমশিম খেতে হচ্ছে আমাদের। তবে রোববার সকাল থেকে প্রায় সব ট্রেনই ছেড়েছে সময় মতো। অগ্রিম টিকিট বিক্রি বিবেচনায় 70 জোড়া ট্রেনের প্রায় 1.5 লাখ যাত্রী ছিলেন স্বস্তিতে। সড়ক ও মহাসড়কে যানবাহনের চাপ ছিল গত কয়েকদিন। ধীরগতির যাত্রা আর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ছিল। তবে দুপুরের পর মহাসড়কে গাড়ির চাপ কমেছে অনেকটাই। 500 টাকা ভাড়া 1000 টাকা চাইতেছে, 800 টাকা চাইতেছে। যতই কষ্ট হোক তাও আমাদের বাড়ি ফিরতেই হবে। বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। চাঁদপুর, ভোলা, বরগুনা, হাতিয়া, পটুয়াখালীগামী পন্টুনে ছিল যাত্রীদের ভিড়। সময়ের আগেও ছেড়ে গেছে কয়েকটি লঞ্চ। গাড়ি ঘোড়াতে বিভিন্ন জায়গায় জ্যাম থাকে, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে গরমে অস্থিরতা ভাব করে, বমি বমি ভাব আসে। আমরা দাঁড়াইয়েছি, মানে ব্যাগটা ধরে রাখারও জায়গা পাইনি। আগামী 20 জুন শুরু হবে ট্রেনের ফিরতি যাত্রা। ফজলেরা বিশ্বরূপ, নিউজ 24, ঢাকা। প্রবাসী নিউজ 24 আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। দক্ষিণ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলের 8 জন সেনা নিহত হয়েছে। গেল 6 মাসে গাজায় ইসরায়েলি সেনাদের ওপর এটাই সবচেয়ে বড় হামলা। এ ঘটনার পর চলমান যুদ্ধে অটল থাকার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শান্তি চুক্তি বাস্তবায়ন করার দাবিতে এখনও তেল আবিবে অব্যাহত রয়েছে বিক্ষোভ। গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টা হামলা অব্যাহত রেখেছে হামাস। সশস্ত্র এই গোষ্ঠীটির হামলায় এখন পর্যন্ত 3 শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার দক্ষিণ গাজায় বিস্ফোরণে এক কমান্ডার সহ 8 ইসরায়েলি সেনার প্রাণহানি হলো, যা গেল 6 মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের জন্য একটি ভয়াবহ ঘটনা। সবশেষে হামলার পরপরই ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় আবারও অঙ্গীকার করলেন হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত চালিয়ে যাবেন যুদ্ধ। এর কোনো বিকল্পও নেই তাদের। তবে গাজায় বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শনিবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এদিকে অবরুদ্ধ গাজার 1.5 লক্ষাধিক শিশুর অবিলম্বে তীব্র অপুষ্টির চিকিৎসা প্রয়োজন বলে শনিবার জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা। নিবির আমিন, নিউজ 24। এই ছিল প্রবাসী নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।